দর্শক, প্রফেসর ইউনূস সরকারের আমলে গণমাধ্যম কেমন স্বাধীনতা ভোগ করেছে তার তথ্য ফাঁস করে দিয়েছেন এবার বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশের সবথেকে বেশি সার্কুলেশন যে পত্রিকা প্রথম আলোকেও ছাড়িয়ে গেছে সার্কুলেশনের দিক থেকে, সেই পত্রিকার নির্বাহী সম্পাদক। বাংলাদেশ প্রতিদিনেই তিনি একটি লিখেছেন, সেখানে প্রফেসর ইউনূসের 18 মাসে সংবাদপত্রের ওপরে এই প্রফেসর ইউনূসের সরকার কি পরিমাণ টর্চার করেছে তার একেবারে জ্বলন্ত সব কিছু ঘটনা তুলে ধরেছেন। আমার মনে হয় যে এই একটি রিপোর্টই যথেষ্ট প্রফেসর ইউনূসের বাক স্বাধীনতার নামে যে স্বৈর শাসন সৃষ্টি করেছিলেন সেই স্বৈর শাসনের উদাহরণ, এবং মেটিকুলাস ডিজাইনে তার গণমাধ্যমের স্বাধীনতার যে বয়ান, সেই বয়ানের পেছনের ভয়ঙ্কর সব তথ্য বেরিয়ে এসেছে। এই তথ্য বের হয়ে আসার পরে আপনার নিজেরই মাথা ঘুরে যাবে যে প্রফেসর ইউনূস এবং তার যে প্রেস উইংয়ের গং, এই গংরা প্রতিনিয়ত সংবাদ মাধ্যমের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, বাক স্বাধীনতা, এই ধরনের ফতোয়া যে দিয়ে গেছে সেগুলো যে মিথ্যা সেটা প্রমাণ করে দিলেন বাংলাদেশ প্রতিবেদনের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল ইসলাম। বাংলাদেশ প্রতিবেদনে যে প্রতিবেদন লিখেছেন, যে লিখেছেন, এরপরে আমার মনে হয় যে কেউ যদি মনে করে প্রফেসর ইউনূসের সরকারকে কাঠগড়ায় দাঁড় করাবে, তাহলে সেটাও হয়তো কোনো একদিন সম্ভব হতে পারে। চলুন একটু মেটিকুলাস ডিজাইনে প্রফেসর ইউনূসের বাক স্বাধীনতার জ্বলন্ত প্রমাণটা একটু দেখে আসি। থাকবেন দর্শক। বলছিলাম প্রফেসর ইউনূসের ইন্টারিম সরকারের যে দেয়া বাক স্বাধীনতা বাংলাদেশের মানুষ ভোগ করেছে বলে তিনি বারবার বলেছেন, এবং তার সাঙ্গপাঙ্গরা, বিশেষ করে ওই প্রেস উইংয়ের লোকজন এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল যে ধরনের কথা বলেছেন, বারবার তারা বলার চেষ্টা করেছেন বাংলাদেশের ইতিহাস তো বটেই, ব্রিটিশ ভারতীয় ইতিহাস খুঁজলেও এরকম বাক স্বাধীনতার হিস্ট্রি খুঁজে পাওয়া যাবে না যেটা প্রফেসর ইউনূস সরকার দিয়েছেন। প্রফেসর ইউনূস জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে বলেছিলেন, আপনারা প্রাণ খুলে সমালোচনা করুন। প্রাণ খুলে সমালোচনা করার পরে গ্রেপ্তার করে মেটিকুলাস ডিজাইনে কিভাবে সন্ত্রাস বিরোধী আইনে কারাগারে নিয়েছিলেন মঞ্জুরুল আলম পান্না কিংবা আনিস আলমগীরদের, সেই তথ্য আমরা জানি। একদিন আগে আনিস আলমগীর কারামুক্ত হয়ে প্রফেসর ইউনূসের এই কর্মকাণ্ডকে পৃথিবীর সেরা বাটপারি হিসেবে আখ্যা দিয়েছেন। এই যে কর্মকাণ্ডগুলো দেখে আমরা প্রকৃত চিত্র হয়তো জানতে পারছিলাম না, কিন্তু বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক এই লেখার মাধ্যমে সমস্ত তথ্য ফাঁস করে দিয়েছেন। আপনি যদি 15 মিনিট সময় করে এই প্রতিবেদনটা পড়েন, তাহলে আপনার প্রফেসর ইউনূস সরকারের উপরে একটা ঘৃণা জন্ম নেবে। চলুন একটু জেনে দেখি। বাংলাদেশ প্রতিবেদনের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, আমরা গত 18 মাস রীতিমতো দোজকে ছিলাম। বাংলাদেশ প্রতিদিনের বিজ্ঞাপন, নিউজ প্রিন্টের এলসি সহ সবকিছু বন্ধ করে দেয়া হয়েছিল। অর্থাৎ বসুন্ধরা মিডিয়ার কথা তিনি মূলত বলেছেন, অন্য মিডিয়ার কথা তো তার বলার কথা নয়। বাংলাদেশ প্রতিদিন সহ কালের কণ্ঠ, ডেইলি সান, বাংলা নিউজ 24, বসুন্ধরা মিডিয়ার যে গণমাধ্যমগুলো রয়েছে তাদের ওপরে যে দোজক নামিয়ে এনেছিলেন প্রফেসর ইউনূস, সেই তথ্যগুলো তিনি ফাঁস করে দিয়েছেন। এবং সেই তথ্যগুলো ফাঁস করতে গিয়ে কালের কণ্ঠের কিংবা ডেইলি সানের কিংবা বাংলাদেশ প্রতিদিনের তো নিউজ প্রিন্ট প্রয়োজন হয় পত্রিকা ছাপানোর জন্য। সেই নিউজ প্রিন্ট কেনার জন্য এলসি পর্যন্ত করতে দেয়নি এই ভয়ঙ্কর স্বৈরশাসক প্রফেসর ইউনূস। এই এলসি করতে না দেওয়ার কারণে বসুন্ধরার গ্রুপের মিডিয়া, যেহেতু বসুন্ধরার নিজস্ব কাগজের কারখানা যেহেতু রয়েছে, সেহেতু বসুন্ধরা গ্রুপ ভর্তুকি দিয়ে, কারণ বিদেশি নিউজ প্রিন্ট, যে নিউজ প্রিন্টে পত্রিকা ছাপা হয় সেই নিউজ প্রিন্ট বিদেশ থেকে অনেক কম টাকায় আমদানি করা যায় এবং সেখানে সরকারের ভর্তুকিও থাকে।
সেই সুবিধা যখন তারা পায়নি তখন ভর্তুকি দিয়ে বসুন্ধরা কারখানা, কাগজের কারখানা অতিরিক্ত নিউজ প্রিন্ট ছাপিয়ে সেই নিউজ পেপার ছাপানোর ব্যবস্থা করেছে এবং পত্রিকা সচল রাখার ব্যবস্থা করেছে। চলুন একটু ভেতরে ঢুকে এই নিউজটার, সেই নিউজটার শিরোনাম করা হয়েছে আমাদের সেই 18 মাস। এই 18 মাসে কি কি ঘটনা ঘটেছে তার কিছু কিছু উদাহরণ আপনাদেরকে দিই। এখানে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের 18 মাস আমরা সরকারের কারণে ভয়াবহ চাপে ছিলাম। বৈষম্য বিরোধী নামধারী কিছু উচ্ছৃঙ্খল মানুষের মবের শিকার হয়েছে আমরা। বিভিন্নভাবে রাজনৈতিক চাপেও ছিলাম। রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধীদের প্রতিনিধির পক্ষ থেকে আমাদের কাছে তালিকা আসতে থাকে। কিসের তালিকা? 50 জন, 72 জন এরকম করে তিনি বলেছেন। 50 এবং 72 এই দুটো সংখ্যা উল্লেখ করেছেন। এরকম তালিকা আসতে থাকে একের পর এক। কোনো তালিকায় এই 50 জনের চাকরি বাদ দিতে হবে, তাদেরকে পত্রিকা থেকে বাদ দিয়ে দিতে হবে, ছাঁটাই করতে হবে। এই 72 জনকে এত 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 বেতনে তাদেরকে নিয়োগ দিতে হবে। এই ধরনের মানে কি বলবো যে ওহী নাজিল করা হতো বৈষম্য বিরোধী ওই টোকাইদের মাধ্যমে, যে টোকাইদের মবের রাজত্ব রাজা বানিয়েছিলেন প্রফেসর ইউনূস। তারা এই পত্রিকা শুধুমাত্র বাংলাদেশ প্রতিদিনের এই উদাহরণ দিয়েই আপনি বুঝতে পারবেন যে গণমাধ্যমে তারা কি করেছে। তারা লিস্ট ধরে দিয়েছে এদের চাকরি থাকবে না, তারা লিস্ট ধরিয়ে দিয়েছে এদের চাকরি দিতে হবে এবং বেতন সহ লিখে দিয়েছে একে এত বেতন দিতে হবে, একে এত বেতন দিতে হবে। এই নৈরাজ্যগুলো তারা করেছে প্রতিনিয়ত। তিনি বলছেন অন্তর্বর্তী সরকারের 18 মাস বাংলাদেশ প্রতিদিনের খুব কষ্টে কেটেছে। এ সময় সম্মানিত পাঠকের অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারিনি। না পারার বিষয়টি আমাদের ইচ্ছাকৃত ছিল না, ছিল সার্বিক পরিস্থিতির কারণে। অর্থাৎ বাংলাদেশ প্রতিদিন নানান প্রতিকূলতা মানে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে প্রাণ রক্ষার চেষ্টা করেছে। আমরা মবের শিকার হয়েছি, নির্দিষ্ট কোটার নিউজ প্রিন্ট পাওয়া থেকে বঞ্চিত হয়েছি। পত্রিকার অন্যতম প্রাণ শক্তি বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি বেসরকারি বিজ্ঞাপন যেন পত্রিকায় না যায় তার জন্য ব্যবস্থা করা হয়েছে, সরকারি বিজ্ঞাপন দেওয়া হয়নি। এমনকি সরকারের যে বিশেষ বিশেষ ক্রয়পত্র প্রকাশিত হয়েছে এই 1.5 বছরে, একটি দিবসের ক্রয়পত্রও বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান এই পত্রিকাগুলোতে দেয়া হয়নি। মহান আল্লাহর অসীম রহমত এবং বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের বদৌলতে আমরা কোনো রকম টিকে ছিলাম এমনটা বলেছেন। তিনি দুটো ঘটনা দিয়ে শুরু করেছেন, সেই দুটো ঘটনা শুধু আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক কথা তো বললাম যে কিভাবে মব তৈরি করা হয়েছে, কিভাবে লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে, চাকরি থাকবে না এদের চাকরি দিতে হবে, এই কাজগুলো করা হয়েছে। 3 জন তথ্যমন্ত্রীকে ফেস করেছে এই 18 মাস এই পত্রিকাগুলো। 3 জন মানে তথ্যমন্ত্রী, তথ্য উপদেষ্টা 3 জনই এই কাজগুলো করেছেন। এমনকি মজার ব্যাপার একটা খেয়াল হলো, ব্যাপারটা মনে করে দিয়ে, এক মহামান্য তথ্য উপদেষ্টা যার সঙ্গে বাংলাদেশ প্রতিদিনের একজন ঊর্ধ্বতন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক দেখা করার জন্য এই নির্বাহী সম্পাদকে তাকে পাঠালেন যে পত্রিকা নিয়ে যে সমস্যা হচ্ছে তার জন্য উপদেষ্টার সঙ্গে দেখা করতে হবে। উপদেষ্টার সহকারীর সঙ্গে যখন তিনি কথা বললেন তখন সহকারী বললেন দেখা করার জন্য লিখিত দরখাস্ত দিতে হবে। বাংলাদেশের একজন মন্ত্রী কিংবা উপদেষ্টার সঙ্গে দেখা করার জন্য লিখিত দরখাস্ত দিতে হবে এবং তিনি বললেন যে 42 জনের দরখাস্ত অলরেডি ঝুলছে, এই 42 জনের পরে আপনি সিরিয়াল পাবেন, সেটা কত মাস পরে পাবেন তার গ্যারেন্টি দিতে পারবো না। এই হচ্ছে অবস্থা ছিল প্রফেসর ইউনূস সরকারের। মানে ব্যাপারটা এরকম অবস্থা আমার মনে হয় না যে মহানবী সাল্লাল্লাহু সাল্লামকে যে 7ম আসমানে গিয়ে মহান সৃষ্টিকর্তার সঙ্গে আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন, সেই কথা বলতেও মহানবীকে সম্ভবত এত বেশি বেগ পেতে হয়নি যে বর্ণনা এই নির্বাহী সম্পাদক মঞ্জুরুল ইসলাম তিনি দিয়েছেন যে তাদেরকে একজন সামান্য উপদেষ্টার সঙ্গে দেখা করার জন্য এই ক্রাইটেরিয়া ফলো করতে হয়েছে। আপনি চিন্তা করতে পারছেন যে কি অবস্থা হয়েছে? তিনি যা যা লিখেছেন তা যদি সত্য হয়, আমার মনে হয় যে প্রফেসর ইউনূস সরকারের সবাইকে কাঠগড়ায় দাঁড় করানোর সময় এসেছে প্রায়।
দুটো ঘটনা দিয়ে শুরু করেছেন তিনি। দুটো ঘটনার মধ্যে মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে একটু ভিন্ন আঙ্গিকে নতুন সরকারের যে শপথ অনুষ্ঠান হয়েছে 17ই ফেব্রুয়ারি। দেশ বিদেশি 1200 অতিথি সেখানে অংশগ্রহণ করেছে। দেশের শীর্ষস্থানীয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সেখানে দাওয়াত দেওয়া হয়েছে। কিন্তু তিনি বলছেন যে প্রচার সংখ্যায় শীর্ষে থাকা বাংলাদেশ প্রতিদিনকে কিংবা বসুন্ধরা মিডিয়ার কোনো পত্রিকা কোনো মিডিয়াকে দাওয়াত দেয়া হয়নি। আপনি চিন্তা করতে পারছেন যে বাংলাদেশে একটা এত বড় আয়োজন হচ্ছে, সেখানে সাংবাদিকদের দাওয়াত দেওয়ার যে প্রসঙ্গটা আসে, সেখানে প্রচার সংখ্যায় শীর্ষে বাংলাদেশ প্রতিদিন অবস্থান করছে, তাদেরকে এই অনুষ্ঠানে দাওয়াত দেয়া হয়নি। 14 বছর, তারা বলছে যে 14 বছর ধরে 1 নাম্বার স্থান ধরে রেখেছি আমরা প্রচার সংখ্যায়, তারপরেও মানে গত 18 মাসেও আমাদের 1 নাম্বার স্থানই ছিল, সেই সত্ত্বেও এটা দেয়া হয়নি। তারা দ্বিতীয় বিষয়টি তিনি বলছেন যে মহান 21শে ফেব্রুয়ারি 2026-এর বিশেষ ক্রয়পত্র না দেওয়া। এই যে 21শে ফেব্রুয়ারি, আপনি বলতে পারেন যে 21শে ফেব্রুয়ারি তো বিএনপি সরকারের আমলে হয়েছে, কিন্তু 21শে ফেব্রুয়ারি উপলক্ষে ক্রয়পত্র যে পত্রিকায় যাবে এই বিজ্ঞাপন বরাদ্দ প্রফেসর ইউনূস সরকারের আমলে হয়েছে এবং রিজওয়ানা হাসান তথ্য উপদেষ্টা যখন ছিলেন তার আমলেই হয়েছে। এই কাজটা মানে এই শুধুমাত্র 21শে ফেব্রুয়ারি না, প্রফেসর ইউনূস সরকারের আমলে যত ক্রয়পত্র ছাপানো হয়েছে, জুলাই যুদ্ধ, জুলাই এটা ওটা নিয়ে বহু ক্রয়পত্র ছাপানো হয়েছে, একটি ক্রয়পত্র তাদেরকে দেয়া হয়নি। এমনকি তিনি একটা জায়গায় বলছেন যে একটি ক্রয়পত্র বাংলাদেশের 170টা পত্রিকাকে দেয়া হলেও সেখানে বাংলাদেশ প্রতিদিন কোনো জায়গা পাননি এবং তার জন্য বর্তমান যিনি এই তথ্য সচিব রয়েছেন, এখনো যিনি বহাল তবিয়তে রয়েছেন, তার দিকেও আঙুল তুলছে বাংলাদেশ প্রতিদিন। বলছেন যে এই অযোগ্য তথ্য উপদেষ্টা এই কাজটা করেছেন কারণ তিনি এর আগে মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কাজ করার শুধুমাত্র অভিজ্ঞতা তার রয়েছে। সচিব, যুগ্ম সচিব কিংবা অ্যাডিশনাল সেক্রেটারি, এই দুইটা গুরুত্বপূর্ণ জায়গায় তার কাজ করার কোনো অভিজ্ঞতাই ছিল না, তাকে সরাসরি সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই কারণে উপদেষ্টাদের তেলবাজি করা ছাড়া আর কিছুই তিনি করতে পারেননি। এই ভয়াবহ তথ্য তারা বলছে। এই যে এখানে বলছে যে 170টি দৈনিক পত্রিকায় বিশেষ ক্রয়পত্র দেয়া হলেও বাংলাদেশ প্রতিদিনকে দেয়া হয়নি, 16 ডিসেম্বরে দেয়া হয়নি, 5 আগস্ট জুলাই অভ্যুত্থান দিবসে দেয়া হয়নি, কোনো অকেশনেই দেয়া হয়নি, বিজ্ঞাপনের সুবিধা দেয়া হয়নি, নিউজ প্রিন্টের এলসি খুলতে দেয়া হয়নি, তাদের উপরে মব তৈরি করা হয়েছে এবং এখানে ধারাবাহিকভাবে প্রথমে নাহিদ ইসলাম, তারপরে বলছে যে মাহফুজ আলম আসার পরে আমরা একটু আশা করেছিলাম যে এখন বোধহয় ব্যাপারটা একটু উল্টাবে এবং সেটা না উল্টায় ব্যাপারটা আরও বেশি মানে গভীর হয়েছে, আরও বেশি টর্চার নেমে এসেছে এবং রিজওয়ানা হাসানের আমলে আরও বেশি টর্চার নেমে এসেছে। এমনকি গভীর রাতে তাদের প্রেসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের হানা দিতে দেখা গিয়েছে। বিভিন্ন কারণে তাদের বিভিন্ন ধরনের খুঁত ধরা, দোষ ধরার চেষ্টা করেছে যেন পত্রিকাকে ক্ষতিগ্রস্ত করা যায়, পত্রিকার সার্কুলেশন বন্ধ করে দেওয়া যায়, এই কাজগুলো করা যায়। এবং এই মঞ্জুরুল ইসলাম তিনি অভিযোগ করছেন যে এই কাজটা পেছন থেকে যিনি করেছেন তিনি একটি পত্রিকার এবং জুলাই যোদ্ধাদের ওই মানে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা সাজা একটা পত্রিকার সম্পাদক এই ব্যাপারে কলকাঠি নাড়িয়েছেন, এরকম ভয়াবহ অভিযোগ তিনি করছেন। সেই পত্রিকা কোন পত্রিকা, সেই পত্রিকার সম্পাদকের নাম কি, সেই পত্রিকার সম্পাদক বিপ্লবী সরকার গঠন করে দেশের সরকার প্রধান হওয়ার যে মেটিকুলাস ডিজাইন আর একটা করেছিলেন, যেটা হাদির জানাজার দিনে ছড়িয়ে গিয়েছিল যে বিপ্লবী সরকার আসছে, ওই পত্রিকার সম্পাদকের নেতৃত্বে, এগুলো খুব সহজেই আমরা বুঝতে পারি যে কি হয়েছে। এবং এই যে ঘটনাগুলো ঘটেছে, মানে এই সরকারের টর্চার তো রয়েছে, আবার মব কালচার, মবের কথা বলেছে যে প্রতিনিয়ত মব করা হয়েছে, কিন্তু আমরা কোনো কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করিনি, এই কথাও তিনি বলছেন। আমাদেরকে প্রতিনিয়ত বাধ্য করতে চেয়েছে, এর চাকরি থাকবে না, একে একে বের করে দাও, কিন্তু আমরা কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করিনি, সেই কথা তিনি দাবি করছেন। আমি জানি না সেটা সেই তথ্যটা সত্য কিনা যে চাকরিচ্যুত
কিছু তো করেছেন, কি করেননি আমরা দেখেছি। কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিনের শীর্ষ জায়গায় বেশ কিছু পরিবর্তন হয়েছে সরকার পতনের পরে। সেই পরিবর্তনগুলো তারা একা একা করেছে নাকি চাপে পড়ে করেছে সেই ব্যাপারে তিনি কিছু লেখেননি, কিন্তু এটা লিখেছেন যে প্রতিনিয়ত সরকারের টর্চার, এলসি করতে না দেওয়া, বিজ্ঞাপন না দেওয়া, সরকার নানাভাবে পত্রিকাকে বিপদে ফেলার চেষ্টা করা, উপদেষ্টার সঙ্গে দেখা করতে যাওয়া, দেখা করতে না পারা, যেন নবী রাসূলের সঙ্গে দেখা করতে যাচ্ছেন সুযোগ পাচ্ছেন না, অ্যাপ্লিকেশন দিয়ে মাসের পর মাস অপেক্ষা করতে হবে, এই ব্যাপারগুলো এবং মব তাদেরকে যে জেকে বসেছিল এই ব্যাপারগুলো তিনি তুলে ধরেছেন। আপনি চাইলে বাংলাদেশ প্রতিদিনের যে ফটোকার্ড দেখালাম সেই ফটোকার্ডের স্ক্রিনশট নিয়ে আপনি সার্চ দিয়ে এই মানে নিউজটা পড়ে দেখতে পারেন, যে নিউজের শিরোনাম লিখেছেন মঞ্জুরুল ইসলাম, আমাদের সেই 18 মাস। অর্থাৎ প্রফেসর ইউনূসের মেটিকুলাস 18 মাস, সেই 18 মাসে আমরা কতটা বাক স্বাধীনতা ভোগ করেছি, আমাদের সংবাদপত্র কতটা স্বাধীনতা ভোগ করেছে, আমাদের গণমাধ্যম কতটা স্বাধীন ছিল, সেগুলো তো আমরা এমনি টের পেয়েছি। এক মহামান্য উপদেষ্টা, এক সাংস্কৃতিক ইমামকে প্রশ্ন করার জন্য 3 জন সাংবাদিকের চাকরি চলে গেছে, সেই দৃশ্যও তো আমরা দেখেছি। কিন্তু তাদের বয়ান শুনেছি যে ব্রিটিশ ভারতীয় উপমহাদেশেও ইতিহাসে কোথাও এই সরকারের, প্রফেসর ইউনূস সরকারের মতো বাক স্বাধীনতা কিংবা গণমাধ্যমের স্বাধীনতা কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া নাকি যাবে না। যে দৃষ্টান্তের চরম সত্য ইতিহাস, অর্থাৎ থলের আরেকটা কালো বিড়াল বের করে আনলেন বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল ইসলাম। দর্শক, আপনার ভাবনা কি এখন? কি মনে হচ্ছে? কেমন ছিলাম আমরা? এই যে প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইন, এই ডিজাইনটা কেমন ছিল আসলে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স। যখন এই সরকার অপারেশনে যাবে পরিস্থিতি আরো উন্নতি হবে বলে অনেকে মনে করছে। ফলে ওই যে উগ্রবাদের 1.5 বছরে উত্থান হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পিঠে বা ঘাড়ে সওয়ার হয়ে, আজকে এই ভূতটা নেমে গেছে। কয়েকটা ছোট ছোট খবর দেখেন। তানজিমউদ্দিন খান, মোহাম্মদ তানজিমউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত পরিচিত মুখ, শিক্ষক, চিন্তাবিদ, তিনি বলছেন গত 1.5 বছরে উগ্রপন্থীদের রাজনৈতিক ক্ষমতায়ন হয়েছে। বুঝতে পারছেন? গত 1.5 বছরে উগ্রপন্থীদের রাজনৈতিক ক্ষমতায়ন হয়েছে। কার মাধ্যমে? ডক্টর ইউনূসের মাধ্যমে। এই জন্য নির্বাচনটাকে প্রলম্বিত করছিল। আরেকটা খবর দেখেন, ডিজিএফআই প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস। যেই পরিস্থিতি নিচে, যেখানে উগ্রপন্থার যেভাবে উত্থান হচ্ছিল, স্বাভাবিকভাবেই ভারতের সাথে তখন সম্পর্ক নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। একদম শীতল সম্পর্ক, বরং সেখানে বাণিজ্যিক নানা রকম প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। স্থল পথে পাঠানো যাবে না, এটা পাঠানো যাবে না, ওইটা পাঠানো যাবে না। আমাদের রপ্তানিকারকদের অবস্থা একদম পিঠ দেয়ালে ঠেকে গেছিল। কারণ বাংলাদেশের বাইরে রপ্তানি কার্যক্রমের একটা বড় অংশ ভারতের স্থলপথ দিয়ে হয়, সেই পথটা বন্ধ হয়ে গেছিল। এবং আজকে দেখেন এই যে বিতর্ক সংসদে, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং জামাতের আমিরের বিতর্ক। আজকে সালাউদ্দিন আহমেদ বলছে যে তারা যে শপথ নিয়েছে, দ্বিতীয় শপথ, এটা অসাংবিধানিক। এই সবগুলো পরিস্থিতিটা মানে আসল কথাটা হলো এই যে ওই তানজিমউদ্দিন খানের বক্তব্য যে গত 1.5 বছরে উগ্রপন্থার উদ্ভব ঘটছে বলে তারা সংবিধানকে এমন একটা সংকটজনক অবস্থায় নিছে যাতে স্বাভাবিকভাবে পার্লামেন্ট ফাংশন না করতে পারে, কোনো সরকার ফাংশন করতে না পারে। যেমন ধরেন, মানে গণঅভ্যুত্থানের পরে, এর আগে তো এরশাদের বিরুদ্ধে একটা গণঅভ্যুত্থান সংঘটিত ছিল। তারপরে কি হয়েছে? তারপরে একটা ফ্রেশ ইলেকশন হয়েছে। ইলেকশন হয়ে রাজনৈতিক দলগুলো তারা রাষ্ট্র পরিচালনা করছে। সেখানে দুর্বলতা ছিল, দলগুলো গণতান্ত্রিকভাবে চলেনি। দলগুলোর আভ্যন্তরীণ সংকটের প্রভাব পড়ছে হচ্ছে রাষ্ট্রের উপর, সেটা ভিন্ন বিতর্ক। কিন্তু একটা সার্বভৌম সংসদ তো প্রতিষ্ঠা করা হয়েছে।
বলা হয়েছে তুমি সংসদে যাও, সংসদ থেকে তুমি সিদ্ধান্ত নাও। আর এখন না, উগ্রপন্থীরা সংসদের বাইরে নিজেরা, যাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে, এই সমস্ত দলগুলো বসে নিয়ে তারা বলতেছে যে এটা করতে হবে, ওইটা করতে হবে। জনগণের ম্যান্ডেট দরকার নেই। যাদের ম্যান্ডেট নেই তাদের সাথে 8 মাস ধরে আলোচনা করে এমন একটা জটিল অবস্থা, আজকে সেই জটিল অবস্থা ফেস করতেছে। আজকে সালাউদ্দিন আহমেদের বক্তব্যে পরিষ্কার যে আদেশ দেওয়া হয়েছে, ওই যে জুলাই সনদের যে আদেশ, সে আদেশ পাঠ করে শুনেছে শফিকুর রহমান, বলছে এই আদেশ তো না অধ্যাদেশ না আইন, মাঝামাঝি একটা নিউট্রাল জেন্ডার। বলছেন তিনি, বলছেন যে আদেশ তো কোনো আইন না, আদেশ তো কোনো অধ্যাদেশ না। যে অধ্যাদেশগুলি ছিল 136টা, সেইটা উপস্থাপিত হয়েছে, সেটা কমিটিতে পাঠাইছে, সেগুলি হবে। কিন্তু যেটা অধ্যাদেশই না, সেই আদেশটা যেটা আইন না, যেটা সংবিধানে নাই, সেখানে এই যে সংবিধান সংস্কার পরিষদের যে আহ্বানটা ডাকবে, কে ডাকবে, কিসের ভিত্তিতে ডাকবে? প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে কি আদেশ দেবে, কি অনুরোধ করবে? আর রাষ্ট্রপতিও বা সংবিধানের কোন ধারা বলে এই সংবিধান সংস্কার পরিষদ ডাকবে? সংবিধানে থাকতে হবে তো, যে সংবিধানে অত ধারা বলে ডাকলাম। আজকে দেখেন, জঙ্গল সলিমপুর প্রশাসনের নিয়ন্ত্রণে, যেই চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আজকে যৌথ বাহিনী কোনো বাধা ছাড়াই তারা পুরো নিয়ন্ত্রণে নিয়ে আসছে। মববাজি নাই, কোথাও মব নেই। শাহবাগে কেউ মব করার সাহস পর্যন্ত হারায় ফেলছে, কারণ তারা জানে একটা রাজনৈতিক সরকার আসছে। এই ধরনের সরকার যাতে না আসে, আরো নির্বাচন যাতে প্রলম্বিত হয়, এরকম নানা রকম বাহানা, আগে গণভোট হইতে হবে নভেম্বরে, স্থানীয় সরকারের নির্বাচন হইতে হবে, তারপরে জাতীয় নির্বাচন হইলে হোক, না হলে অসুবিধা নাই। ইউনূস সরকার এইভাবে বিশৃঙ্খলার মধ্য দিয়ে চলতে থাকুক, আর এর মধ্যে তৌহিদি জনতা বিভিন্ন জায়গায় জায়গায় উত্থান ঘটুক, যারা নুরুল পাগলার লাশ পর্যন্ত কবর থেকে টেনে এনে যাতে পোড়ায় ফেলে। আজকে দেখেন, সেই পুলিশ, সেই সেনাবাহিনী, সবকিছু আছে। আজকে কারো সাহস আছে? কারো কোনো সাহস নেই। এটি হচ্ছে রাজনৈতিক সরকার। এবং যখন এই সরকার অপারেশনে যাবে, পরিস্থিতি আরো উন্নতি হবে বলে অনেকে মনে করছে। ফলে ওই যে উগ্রবাদের 1.5 বছরে উত্থান হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের পিঠে বা ঘাড়ে সওয়ার হয়ে আজকে এই ভূতটা নেমে গেছে। এখন এই ভূতটাকে কবর দিয়ে বাংলাদেশে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, আইনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করাটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।